সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 47তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্নের পর্যালোচনা নিয়ে উপস্থিত হলাম। আমি খন্দকার আবুল বশর, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তুলনাম কলেজ, নারায়ণগঞ্জ। আসুন, কি প্রশ্ন আছে আমরা পর্যায়ক্রমে দেখি এবং বিস্তারিত আলোচনা করি। প্রথম প্রশ্ন, এখানে বলতেছে 4 জন তাতে 4 দিনে 4টি মধু তৈরি করতে পারে, একই হারে 8 জন তাতে 8 দিনে কতটি মধু তৈরি করতে পারে? এই প্রশ্নটি আমরা ঐকিক নিয়মে উত্তর দিতে পারি। কিভাবে? ঐকিক নিয়মের বৈশিষ্ট্য হচ্ছে যেটা নির্ণয় করবো সেটা ডান পাশে রাখবো। তাহলে এখানে প্রশ্ন করছে যে কতটি মাদুর অর্থাৎ মাদুর সংখ্যা আমরা ডাইনে রাখবো। তাহলে আমরা বলতে পারি 4 জন তাঁতি 4 দিনে তৈরি করে 4টি মাদুর। একজন তাঁতি একদিনে তৈরি করে। এখানে এসে স্টুডেন্টরা কনফিউজড হয়। সেটা কি, যে যখন এক আসে তখন ভাগ দেবে না গুণ দেবে? মনে রাখবেন, শ্রমিক এবং সময় এরা পরস্পর ব্যস্তানুপাতিক রিলেশন। ফলে এই যে 4 জন তাঁতি এবং 4 দিনে, এরা একসাথে গুণফল আকারে নিচেই যাবে। যদি উপরে যায় তাও একসাথে থাকবে, নিচেই গেলেও একসাথে থাকবে। মনে রাখতে হবে, যখন এক আসে এই ব্যস্তানুপাতিক রিলেশন দুইটা বিষয় রাশি, সেটা হচ্ছে তাঁতি শ্রমিক, আর 4 দিন এটা হচ্ছে সময়। অতএব এই স্যার আর এই স্যার গুণ আকারে এই স্যারের নিচে যাবে 4 গুণ 4, এতটি মাদুর। এরপরে প্রশ্ন আছে 8 জন তাঁতি 8 দিনে। তাহলে এইখানে যখন 8 দেবো, এইখানে যখন 8 দেবো, ঐকিক নিয়মে ডট ডট দিয়ে নিলাম। যেহেতু আগের লাইনে এই শ্রমিক আর সময়ের গুণফল নিচেই গেছে একসাথে, এবার উপরে যাবে। অতএব 4 গুণ 8 গুণ 8, আর নিচে থাকলো 4 গুণ 4। এই 4 কে 8 দিয়ে কাটলাম 2, এই 8 কে কাটলাম 4 দিয়ে 2, 2 গুণ 4, 4 4 16। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 16। আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে 16। অতএব সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্ন করছে যে 0 0 এবং 3 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? এই প্রশ্নের উত্তর অঙ্ক করার দরকার ছিল না। কেন? কারণ খেয়াল করেন যে প্রদত্ত দুইটা বিন্দুতে x এবং y এর মান সমান, অর্থাৎ দুইটা বিন্দুতে যদি x এবং y সমান হয়, তাহলে আর কতটা বিন্দুতে x y সমান এটা দেখার কোনো প্রয়োজন নাই। কেননা দুইটি বিন্দুতে একটি সরলরেখায় গমন করে। যেহেতু দুইটা বিন্দুতে ভুজ এবং কোণটি পরস্পর সমান, অতএব এই প্রশ্নের উত্তর হবে y = x, অর্থাৎ এই সরলরেখার সমীকরণ y = x, যা আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে। অতএব আমরা ক বৃত্ত ভরাট করে দেব। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্ন করছে NC12 = NC8 হলে 22CN এর মান কত? তা আমরা জানি, একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে যে NCR1 = NCR2 তখনই সম্ভব যদি n সমান R1 + R2 হয়। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে যে NC12 = NC8, এখান থেকে আমরা বলতে পারি n সমান 12 + 8 = 20। তাহলে আমরা এখন বের করব 22C20। তাহলে 22CN = 22C20 আমরা জানি যে n এবং r এর ব্যবধান যদি 2 হয়, তাহলে NCR ফর্মুলাটা শো করে n × n - 1/2, অর্থাৎ NCR আমরা লিখতে পারি n × n - 1/2। কখন লিখতে পারি? যদি n এবং r এর ব্যবধান, অর্থাৎ n এবং r এর ব্যবধান 2 হয়। তো আমরা খেয়াল করছি এখানে n হচ্ছে
22 আর আর হচ্ছে 20। তাহলে ব্যবধান যেহেতু 2, অতএব আমরা লিখতে পারি 22 ইন্টু 22 মাইনাস 1 ভাগ 2। তো 22 কে 2 দিয়ে কাটলে 11, আর 11 গুণ 21, এইটা সমান সমান 231। আমরা লক্ষ্য করছি গ অপশনে আছে 231, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এখানে সেটের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, যেখানে এই এ সেটের সদস্যরা হবে 6 এর সমান বা 6 থেকে ছোট কিন্তু 2 থেকে বড়। তাহলে আমরা এ কে নির্ণয় করতে পারি এইভাবে যে এ এমন একটা সেট 2 থেকে বড়, যে স্বাভাবিক সংখ্যা 3, 4, 5 আর 6 কে কিন্তু নিতে হবে, কারণ এখানে 6 এর সমান এটাও বলা আছে। আর বি হচ্ছে আরেকটা সেট, বি আরেকটা সেট যার সদস্যরা জোড় সংখ্যা, স্বাভাবিক বাট জোড় সংখ্যা, এবং 8 এর সমান বা 8 থেকে ছোট। তাহলে বি এর সদস্যরা জোড় সংখ্যা 2 দিয়ে শুরু, এরপরে 4, এরপরে 6, 8 কে নিতে হবে, কারণ 8 এখানে বলছে x এর মান 8 এর সমান অথবা 8 থেকে ছোট। তাহলে 8 পর্যন্ত আমরা নিলাম। এখন প্রশ্ন করছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর কমন সদস্যদের নিয়ে যে সেট, ওটা কত? তো আমরা তো দেখতে পাচ্ছি যে কমন আছে এখানে, এখানে আছে 4, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। অতএব 4 এবং 6 হচ্ছে কমন সদস্য এই সেটের, অতএব 4 এবং 6 যেখানে আছে ওইটা উত্তর হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি খ অপশনে একটা সেটের সদস্য 4 এবং 6, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনের বক্তব্য হচ্ছে যে একটি ঝুড়িতে 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল বল আছে। যদি দৈর্ঘ্যভাবে 2টি বল তুলে নেওয়া হয়, তাহলে বল দুটির কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তো নীল না হওয়ার সম্ভাবনা অর্থ হচ্ছে বল দুইটা হয় সবুজ অথবা লাল হবে। তাহলে বল দুইটা সবুজ অথবা লাল হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করতে পারি, তাহলে এই প্রশ্নের উত্তর বের হবে। তাহলে আমরা এখন লিখবো যে সবুজ আর লাল মোট কয়টা আছে? সবুজ এবং লাল বলের পরিমাণ সমান, সবুজ আছে 3টি আর লাল আছে 2টি, তাহলে 3 + 2 = 5। মোট বলের পরিমাণ, মোট বলের পরিমাণ সমান 2 + 3 + 2 = 7। কেন আমরা সবুজ এবং লাল বলের পরিমাণ বের করলাম মোট, এবং কেন আমরা মোট বল অর্থাৎ নীল, লাল, সবুজ 3 প্রকার বল কতটি আছে? কারণ এই 5টা থেকে 2টা বল যতভাবে নেওয়া যায় ওইটা হবে সবুজ অথবা লাল বল মিলাইয়া 2টা বল নেওয়ার পরিমাণ, আর 7টি বল থেকে 2টা বল যতভাবে নেওয়া যায় সেটা হবে মোট গঠন সংখ্যা। অর্থাৎ আমাদের এখন দরকার অনুকূলের গঠন সংখ্যা এবং মোট গঠন সংখ্যা। তাহলে আমরা এখন লিখতে পারি 5টি বল হতে 2টি বল নেওয়া যায় 5C2 সমান 5 × 5 - 1, that is 4/2 = 10। এরপরে 7টি বল থেকে 2টি বল নেওয়া যায় যতভাবে, ওইটা হবে মোট গঠন সংখ্যা। তা সেটাও নির্ণয় করতে হবে। 7টি বল হতে 2টি বল নেওয়া যায় 7C2 একটু উপরে দেখি, 7C2 = 7 × 7 - 1, that is 6/2 = 21। এখন আমরা বের করতে পারবো বল দুটি নীল না হওয়ার সম্ভাবনা = লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা। তা আসুন আমরা নির্ণয় করি, নিচে থেকে মুছে দেই। অতএব বল দুটি নীল না হওয়ার সম্ভাব্যতা = লাল
অথবা সবুজ হওয়ার সম্ভাব্যতা ইজিক্যাল টু অনুকূলের ঘটন সংখ্যা 10 আর মোট ঘটন সংখ্যা 21, অর্থাৎ 10/21 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ক অপশনে আছে 10/21, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্ন করছে যে দশমিক পৌনঃপুনিক 6 কে 0.9 দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে? প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দশমিক পৌনঃপুনিক 9 ইজিক্যাল টু 1। কিভাবে 1? কারণ 9/9 ইজিক্যাল টু 1, আর 1 দিয়ে যদি আমরা কোন কোয়ান্টিটিকে ভাগ করি, ধরেন 0.6 পৌনঃপুনিককে ভাগ করি, তাহলে রেজাল্ট তো ওইটাই আসবে, 0.6 পৌনঃপুনিক ওইটাই আসবে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক। আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে 0.6। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা তো আমরা জানি, মুখস্থ 21%। বাট আমরা যদি এটা করতে চাই, আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x% বাড়ানো হয়, তাহলে ক্ষেত্রফল বাড়ে 2x প্লাস x²/100, এই পার্সেন্টেজটা বাড়ে। এখন এখানে বলছে 10% বাড়ানোর কথা, তার মানে x এর মান 10, x এর মান 10 হলে 2 × 10 প্লাস 10²/100% সমান 20 যোগ 1%, that is equal to 21%। অতএব সঠিক উত্তর আমরা গতে দেখতে পাচ্ছি 21% আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা একটা রিটেনের কোশ্চেন। এই কোশ্চেনটা পিলিতে আসা অর্থাৎ বিব্রতকর একটা অবস্থা তৈরি হয়, তো উপায় তো নেই, করতে হবে, কারণ যোগ্যতার প্রমাণ দিতে হবে। তা আসুন আমরা দেখি কিভাবে করা যায়। এখানে করাই আছে, আমি জাস্ট আপনাদের একটু বলতেছি যে সরল মুনাফা I = NPR, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা 50 টাকা পেয়েছি সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা আছে C - P, C থেকে P বের করলে C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সেখান থেকে আমরা দেখছি 61.05 আসছে, আর দুই মুনাফার পার্থক্য 61.05 থেকে 50 বাদ দিলে 11.5, যেটা আছে খ অপশনে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9। এখন বের করতে হবে দশম পদ কত। তো দশম পদ যদি আমরা বের করি, তাহলে আমাদের প্রথমে সাধারণ অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত গুণোত্তর ধারার সাধারণ অনুপাত R = আমরা যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দেব। তাহলে এখানে বলা আছে প্রথম পদ ও দ্বিতীয় পদ, তাহলে আমরা 9 কে ভাগ দেব 27 দ্বারা = 1/3, এটা তো রেশিও। এখন দশম পদ আমরা নির্ণয় করব। অতএব দশম পদ T10 = AR 10 - 1 AR⁴ 9। এখন প্রশ্ন করতে পারেন যে এটা কি হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদের মান তো দেয়াই আছে 27, আর R এর মান আছে 1/3, তার উপরে পাওয়ার আছে 9। এখন এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এইভাবে লিখতে পারি 27 × 1/3⁶ × 3³ এই 1/3⁹ কে এইভাবে দেখা যায়। এখন 3³ হচ্ছে 27, তাই 27 কাটা গেলে রেজাল্ট আসে 1/3⁶, আর 3⁶ হচ্ছে 729 আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে 1/729। অতএব আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেব গ কে। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনটার বক্তব্য আছে যদি x = √5 + √3 হয়, তবে x³ + 8x³ এর মান কত? তো এটা আরেকটা বড় প্রশ্ন, এটা রিটেনের প্রশ্ন। যদি প্রিলিমিনারিতে এসে যায়, করার কিছু নাই, করতে হবে। তো এখানে দেওয়া আছে x = √5 + √3,
যদি উল্টাই দিই 1/x সমান সমান 1/√5 প্লাস √3। যদি আমরা উপরে নিচে √5 মাইনাস √3 গুণ করি তাহলে নিচে আসবে √5 হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস স্কয়ার। অর্থাৎ আমাদের উদ্দেশ্যই ছিল a প্লাস b ইনটু a মাইনাস b ফরমেশন তৈরি করে a স্কয়ার মাইনাস b স্কয়ার তৈরি করা, তাহলে রুট উঠাইয়া দেওয়া। তাহলে নিচে যদি রুট উঠে যায় তাহলে উপরে আসে √5 মাইনাস √3 আর নিচে আসে 2। কেন? কারণ 5 and 2 এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এই 2 যদি এই পাশে গুণ করি তাহলে 2টা 1 এর উপরে আসে, তাহলে 2/x ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। এইটা যদি হয় একটা সমীকরণ, আর যে ভ্যালুটা দেয়া ছিল শুরুতে যে x সমান সমান √5 প্লাস √3 সেইটা আরেকটা। তাহলে এই দুটা যোগ করলে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাই যে x প্লাস 2/x ইজ ইকুয়াল টু, খেয়াল করেন প্লাস √3 মাইনাস √3 কেটে যায়, তাহলে 2√5। এটা হচ্ছে আমাদের সর্বশেষ অবস্থা। এইবার আমরা প্রদত্ত রাশির মান বের করবো। এটা রিটার্নের প্রশ্ন, একটু সময় লাগবে, একটু বড় ধরে ধরে করতে হবে, উপায় নেই। তো আমি এখন এখান থেকে একটু বুঝতে দিতে চাচ্ছি প্রদত্ত রাশি এখানে কি আছে, x³ প্লাস 8/x³। এটাকে আমরা লিখতে পারি x(a³) আর ওইটা আছে 2/x হোল কিউব, দ্যাট ইজ b3। a প্লাস b কিউবের ফর্মুলাটা কি আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস thrice ab, অর্থাৎ x ইন্টু 2/x ইন্টু a প্লাস b, দ্যাট ইজ x প্লাস 2/x। এইটা এখন আমরা যদি মান বসিয়ে দেই, এইটার মান আছে 2√5 হোল কিউব মাইনাস x কাটা 3 ইন্টু 2, দ্যাট ইজ 6 ইন্টু এইটার মান হচ্ছে 2√5। তাহলে এইটাকে করলে 2 কে কি করলে হয় 8, আর √5 কে কি করলে কিউব করলে হয় 5√5 মাইনাস 12√5। এখন আমরা খেয়াল করছি 5 8 40, 40টা √5 থেকে 12টা বিয়োগ করলে 28টা √5 থাকে, 28√5। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 28/5 দা গ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এখানে একটি অসমতার প্রশ্ন দেখা যাচ্ছে। বলা হচ্ছে x মাইনাস 5 এর পরম মান 2 থেকে ছোট, আবার x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এর সমাধান সেট নিচের কোনটি? তো দেখেন দেওয়া আছে কি মডুলাস অফ x মাইনাস 5 লেস দ্যান 2। এখন এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে x মাইনাস 5 প্লাস 2 এর ছোট হবে, মাইনাস 2 এর বড় হবে। এখন প্রত্যেক পক্ষে যদি আমরা 5 যোগ করি, -2 প্লাস 5, আর বাম পাশে আসে 3 আর ডান পাশে আসে 7। অর্থাৎ অসমতার সমাধানের এই পর্যায়ে এসে আমরা তথ্য যা পাচ্ছি তা হচ্ছে যে x এর মান 3 থেকে বড়, 7 থেকে ছোট। আর শুরুতেই বলা আছে প্রশ্নের মধ্যে যে x স্বাভাবিক সংখ্যা। তাহলে আপনারাই বলুন স্বাভাবিক সংখ্যা 3 থেকে বড়, 7 থেকে ছোট, 4 5 6। এবং আমরা দেখতে পাচ্ছি যে 4 5 6 এই গ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে 5x³ মাইনাস 2x² প্লাস x প্লাস k ইজ ইকুয়াল টু 0, যেখানে x মাইনাস 3 হচ্ছে একটি উৎপাদক, k এর মান কত? এখন আমরা জানি উৎপাদক হবে তখনই যখন ওই উৎপাদক ইজ ইকুয়াল টু 0 লিখে x এর মান পাওয়া যাবে। ওই মানের কারণে সমীকরণ অথবা বহুপদী সিদ্ধ হবে। তার মানে যদি x মাইনাস 3 যদি উৎপাদক হয় তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 লিখলে x এর মান পাওয়া যাবে 3। এই 3 এর কারণে এই সমীকরণ সিদ্ধ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে 5 ইন্টু 3 কিউব মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 প্লাস k ইজ ইকুয়াল টু 0, और 5 into 27 minus 18 plus 3 plus k is equal to 0।
এখন আমরা যদি এই যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো 120 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 और কে ইজ ইকুয়াল টু মাইনাস 120। তো মাইনাস 120 আমরা গ অপশনে দেখতে পাচ্ছি, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটির বক্তব্য হচ্ছে একটি সিরিজকে নিয়ে, যে 243 81 শূন্যস্থান দিয়ে তারপরে 931, হ্যাঁ, বলতেছে যে ফাঁকা স্থানে কত হবে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে 1 দেখেন, এই যে 243 লিখছে, তারপরে 81 লিখছে, তারপরে শূন্যস্থান দিয়েছে, তারপরে 9 দিয়েছে, তারপরে 3 দিয়েছে, তারপরে 1 দিয়েছে। এই সিরিজে ফাঁকা স্থানে কত হবে সেটা বলতে হবে। তো আমরা যদি 1 ডান দিক থেকে শুরু করি, 1 কে লিখবো 3 পাওয়ার 0, 3 কে লিখবো 3 পাওয়ার 1, 9 কে লিখবো 3 পাওয়ার 2, তাহলে অবশ্যই এখানে 3 পাওয়ার 3, আর 3 পাওয়ার 3 মানে তো 27, আর আমরা 27 কে দেখতে পাচ্ছি খ অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। এইটা খ, এটা কিন্তু উত্তর না, এখানে উত্তর ইন্ডিকেট হয়েছে বাট এটা উত্তর না, উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন। এটা খুবই একটা কমন প্রশ্ন, 9 10 এর বইয়ের প্রশ্ন, অনেক পরীক্ষায় প্রশ্নটা আসছে। এখানে বলছে যে log x পাওয়ার 324 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত। তা আমরা যদি পরবর্তী লাইনে চলে যাই, log চলে যাবে, x ভিত্তি হিসেবে থেকে যাবে, 4 আসবে এই পাশে আর 324 যাবে ওই পাশে। উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে x স্কয়ার সমান সমান 324 এর বর্গমূল 18 আসবে। অতএব আবার বর্গমূল করলে x সমান সমান √18, দ্যাট ইজ 3√2 আসবে। প্রশ্ন করতে পারেন কেন প্লাস মাইনাস আসবে না, কারণ log is defined only for positive values, হ্যাঁ, log এর যখন ভিত্তি আমরা নির্ণয় করি তখন নেগেটিভ মান আসে না। তাহলে আমরা 3√2 কে দেখতে পাচ্ছি ক অপশনে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন 199 প্রশ্ন। এখানে বলছে প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির দশম পদ কত আসবে। তো দশম পদ বা যে কোনো পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আগে আমাদের রেশিও বের করতে হবে। তাহলে আসুন আগে আমরা রেশিও বের করি। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r সমান সমান আমরা 9 কে ভাগ দেব 27 দ্বারা ইজ ইকুয়াল টু 1/3। যে রেশিও বের করার জন্য যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করতে হবে। অতএব আমরা দ্বিতীয় পদ 9 কে ভাগ করব প্রথম পদ 27 দ্বারা, 1/3 পাওয়া গেল। অতএব দশম পদ সমান সমান a আর 10 মাইনাস 1। a হচ্ছে প্রথম পদ, এখানে বলা আছে a হচ্ছে 27 আর রেশিও হচ্ছে 1/3, তার পাওয়ার হচ্ছে 9। 27 আর 1/3 কে এইভাবে লেখা যায় 1/3 পাওয়ার 6 ইনটু 3 পাওয়ার 3 সমান সমান এই 3 পাওয়ার 3 কিউ আছে 27 আর 27 যদি আউট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, এবং সম্ভবত এটাই শেষ প্রশ্ন। এখানে বলছে যে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আছে 2 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি এই প্রশ্নের সঠিক উত্তর 2 পাই। উত্তরটা আগে দিয়ে নিলাম, এবার আসুন ব্যাখ্যা দেখি। আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান। তাহলে অর্থাৎ এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, এই সাদা লাইনটা একই সাথে এই বৃত্তের ব্যাস এবং ওই বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা বলতে পারি যে এই প্রত্যেকটা বাহু আছে 2 সেন্টিমিটার। তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে এই বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করলে, তাহলে 2 × √2, এই 2 × √2 আছে কর্ণ। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2 × √2 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাস সমান 2 √2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ সমান 2 √2 ভাগ 2 সমান √2 সেন্টিমিটার।
এখন আমরা বের করবো বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু √2 স্কয়ার সমান সমান টোয়াইস পাই। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ 47তম BCS প্রিলিমিনারি গাণিতিক যুক্তি অংশের সমাধান দেখলেন। এইটাই ছিল আজকের শেষ প্রশ্ন। আশা করি আপনারা নিয়মিত গণিত চর্চা করবেন। গণিত নিয়মিত চর্চা করলে এখানে অনেক সফলতা পাবেন এবং গণিত আস্তে আস্তে সহজ মনে হবে, আর চর্চা কম করলে এটা কঠিন মনে হবে। তাহলে আজকে আর নয়, আগামীতে আবার দেখা হবে। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন এবং নিয়মিত চর্চা করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।